একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে আলো যখন ঢোকে তখন সেই আলোটা কতটা বেঁকে যায় তার একটা পরিমাপ। আমরা জানি যে হালকা মাধ্যম থেকে আলো যখন ভারী মাধ্যমে ঢোকে তখন সে অভিলম্বের দিকে বেঁকে যায়, আর আলো যখন ভারী মাধ্যম থেকে হালকা মাধ্যমে ঢোকে তখন সে অভিলম্ব থেকে দূরে সরে যায়। এটা প্রতিসরণ সম্পর্কে আমাদের সবচেয়ে সিম্পল ধারণা। এরপর একটু অ্যাডভান্সড কথা বললে আমরা আরো দুইটা পয়েন্টে আসতে পারি। প্রথম পয়েন্টটা হচ্ছে যে প্রথম মাধ্যমের চেয়ে দ্বিতীয় মাধ্যমটা যত বেশি ভারী প্রতিসরণের পরিমাণ তত বেশি হবে। প্রথম মাধ্যমের চেয়ে দ্বিতীয় মাধ্যম দ্বিগুণ ভারী হলে প্রতিসরণ যদি এমন হয়, তাহলে 4 গুণ ভারী হলে প্রতিসরণ হবে এমন। মানে দুইটা মাধ্যমের মধ্যে ভারীর পার্থক্যটা যত বেশি প্রতিসরণের পরিমাণও তত বেশি। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে মাধ্যমগুলো যদি আমরা চেঞ্জ না করি তাহলে এবার বাঁকার পরিমাণটা নির্ভর করবে আলোর ফ্রিকোয়েন্সির উপরে। বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে আলো ঢুকতেছে, ধরো কম ফ্রিকোয়েন্সির একটা আলো ঢুকলো, সে এতখানি বেঁকে গেল। এবার বেশি ফ্রিকোয়েন্সির একটা আলো যদি তুমি ঢুকাও তাহলে দেখবা সে অনেকখানি বেশি বেঁকে যাচ্ছে। তাহলে দুইটা পয়েন্ট শর্টকাটে কি কি হলো? মাধ্যমের ঘনত্ব যত বাড়ে প্রতিসরণ তত বাড়ে, আবার আলোর ফ্রিকোয়েন্সি যত বাড়ে প্রতিসরণ তত বাড়ে। এই জিনিসগুলা হচ্ছে বই পুস্তকের কথা, এগুলো আমরা জানি, বাট এগুলার পরেও একটা প্রশ্ন ভিতরে থেকেই যায়। সেটা হচ্ছে আলো তো বাঁকলো, আমরা জানলাম কিভাবে কোন দিকে বাঁকলো সেটাও জানলাম, কিন্তু কেন বাঁকলো? আলোর গতি এত বেশি, সে সবসময় সরল রেখায় যায়, যেদিক দিয়ে সবচেয়ে কম রাস্তা লাগে সেদিক দিয়ে যায়, তাহলে বেঁকে ঘুর পথে যাওয়ার দরকারটা কি? আলোর বেঁকে যাওয়ার কারণটা কি? এই প্রশ্নটার উত্তরই আমরা আজকে দেখার চেষ্টা করব, আর এটার সাথে আলোর প্রতিসরণ কেন ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে বা তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে সেই কোশ্চেনের উত্তরটাও আমরা পেয়ে যাব একসাথে। আমরা প্রতিসরণে আলো কেন বাঁকে এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আরেকটা জিনিস ক্লিয়ার করে নিব, সেটা হচ্ছে আলোর তরঙ্গ মুখ রিপ্রেজেন্টেশন। আলোর তরঙ্গকে বোঝানোর জন্য আমরা এতদিন এই রিপ্রেজেন্টেশনটা ইউজ করছি, সিঙ্গেল একটা ওয়েভ দিয়ে এই রিপ্রেজেন্টেশন। কেন ইউজ করছি এটা? কারণ হচ্ছে এটা দিয়ে কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার এই জিনিসগুলা বোঝা অনেক সহজ। কিন্তু আলোর তরঙ্গকে দেখানোর জন্য এটাই কিন্তু একমাত্র রিপ্রেজেন্টেশন নয়। আলোর তরঙ্গকে বোঝানোর জন্য আরেকটা এরকম রিপ্রেজেন্টেশন হচ্ছে ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ রিপ্রেজেন্টেশন। আলোর তরঙ্গকে বোঝানোর জন্য এটা একটা ভালো সিস্টেম, কারণ বাস্তবে কোনো সোর্স থেকে কিন্তু এরকম একটা ওয়েভ হিসেবে আলো আসে না, অনেকগুলো আলোকরশ্মির সমষ্টি হিসেবে আসে। তো এইভাবে ধরো অনেকগুলো আলোকরশ্মি আসতেছে, এই পুরো আলোকরশ্মির জোটটাকে তুমি এরকম দাগ দাগ টেনে বোঝাতে পারো। যেমন আমরা পানিতে ঢেউ দেখি, ঠিক যেন সেরকম আলোর একটা করে ঢেউ আসছে, এভাবে দেখাতে পারি। তাহলে একটা বাল্ব থেকে আলো বের হওয়াকে আমরা তরঙ্গমুখ রিপ্রেজেন্টেশন দিয়ে এভাবে দেখাতে পারবো। আলোর তরঙ্গগুলো যাচ্ছে, ফলে তরঙ্গগুলোর মুখটা যেন এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তাহলে একগুচ্ছ আলোকরশ্মির সামনে এগিয়ে যাওয়াকে দেখানোর জন্য এভাবে দাগ টেনে যেটা দেখানো হয়, যে রিপ্রেজেন্টেশনটা, সেটাই হচ্ছে তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট রিপ্রেজেন্টেশন। এখন প্রতিসরণে কেন আলো বাঁকে এই জিনিসটা বোঝার জন্য আমরা এই তরঙ্গমুখ রিপ্রেজেন্টেশনটা ইউজ করব। মনে করো এখানে দুইটা মাধ্যম, প্রথমটা হালকা মাধ্যম, দ্বিতীয়টা ঘন মাধ্যম। একগুচ্ছ আলোকরশ্মি আরামসে লাফিয়ে লাফিয়ে হালকা মাধ্যম দিয়ে আসছে, সামনে পড়ে আছে ঘন মাধ্যমটা এবং পড়ে আছে বাঁকা হয়ে। তো এই বাঁকা হয়ে পড়ে থাকা মাধ্যমটার সাথে আলোর তরঙ্গ গুচ্ছের প্রথম সংঘর্ষটা ঘটবে এই জায়গায়। এখানের আলো সর্বপ্রথম এই দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে। উপরের ওয়েভগুলা এখনো জানেই না যে নিচের দিকে নতুন একটা মাধ্যম চলে আসছে। তো এই ওয়েভটা খুব সরল মনেই এখানে ঢুকবে, ঢুকে দেখবে ওরে বাবারে বাবা, এ তো কঠিন ঘন মাধ্যম। আগের মাধ্যমে যেখানে এক লাফে অনেকখানি জায়গা যাওয়া যাচ্ছিল, এখানে তার অর্ধেকও যাওয়া যাচ্ছে না। ঠিক যেমন কাদার মধ্যে দৌড়াতে গেলে আমাদের পা আটকে যায় সেরকম। তো আলো এই মাধ্যমে ঢুকে দেখবে যে এই মাধ্যমে সে আর আগের মতো বড় বড় লাফ দিতে পারছে না, তাকে এখন সামনে আগাতে হলে ছোট ছোট লাফ দিয়ে আগাতে হবে। কিন্তু সে যে আবার লাফের সংখ্যা কমিয়ে দিবে বা বাড়িয়ে দিবে সেটা কিন্তু সম্ভব নয়,
কারণ সে যদি লাফের সংখ্যা কমিয়ে দেয় বা বাড়িয়ে দেয় তাহলে তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে আলোর কালার টালার সবকিছু সব বৈশিষ্ট্যই চেঞ্জ হয়ে যাবে। তোমরা জানো যে একটা নির্দিষ্ট আলো ফ্রিকোয়েন্সি কখনো চেঞ্জ হয় না, বাট সে প্রয়োজন হলে তার তরঙ্গ দৈর্ঘ্যটাকে ছোট বা বড় করে দিতে পারে। তাহলে এখানে এসে ঢুকে কি হবে, যে সে তার তরঙ্গ দৈর্ঘ্যটাকে ছোট করে দিবে, লাফের সাইজটাকে ছোট করে দিবে। তাহলে ওয়েভ গুচ্ছের এই নিচের অংশের ওয়েভগুলা নতুন মাধ্যমে এসে ছোট্ট একটা লাফ দিয়ে দিল, বাট উপরের অংশ কিন্তু এখনো জানেই না ব্যাপারটা। সে কিন্তু ওই একই সময়ে অলরেডি একটা বড় লাফ দিয়ে ফেলছে। তাহলে দেখো উপরের অংশের আর নিচের অংশের লাফগুলা কিন্তু সমান হলো না। তাহলে উপরের অংশের আর নিচের অংশের ওয়েভগুলার গতিপথ কি সেম থাকলো? থাকলো না। কিভাবে থাকলো না, এর পরের লাফটা দেখলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। সেকেন্ড লাফটার ক্ষেত্রে উপরের অংশের তরঙ্গগুলা এখনো আগের মাধ্যমেই আছে, তারা আবার একটা বড় লাফ দিয়ে দিছে আগের গুলার মতোই। আর নতুন মাধ্যমে যারা ঢুকে গেছে নিচের গুলা, তারা এখন লাফ দিবে নতুন মাধ্যমের ঘনত্ব হিসেব করে। এরা চাইলেই বড় লাফ তো আর দিতে পারবে না, তারা আবার একটা ছোট লাফ দিবে। এই লাফটা নিচের দিক থেকে আগায়, এরা হচ্ছে লাফ দিবে এতটুকু। তাহলে দেখো এইখানে দুইটা লাফের কাহিনী দেখা গেল, কিন্তু উপরের অংশে আর নিচের অংশে লাফের অতিক্রান্ত দূরত্ব কিন্তু সেম থাকেনি। উপরের অংশে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এতখানি, আর নিচের অংশের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এতটুকু। তাহলে দেখতেই পাচ্ছ আলোটা কিন্তু অলরেডি এই এতখানি এই কোণে বেঁকে গেছে। এখন উপরের গুলা যখন নতুন মাধ্যমে ঢুকবে তখন নিচের গুলার সাথে তাল মিলাতে হলে তাদের নিচের দিকে এই কোণে হেলে আসতে হবে। তাহলে কি বুঝলাম, আলো কেন বাঁকে? আলো বাঁকে কারণ হচ্ছে আলো কখনো একটা সিঙ্গেল তরঙ্গ হিসেবে আসে না, বরং আলো আসে তরঙ্গের একটা গুচ্ছ হিসাবে। এবং এই একগুচ্ছ আলো যখন চলতে চলতে হঠাৎ করে একটা মাধ্যম চেঞ্জের পাল্লায় পড়ে বাঁকা করে, তখন কিছু অংশ আগে ঢুকে যায়, আবার কিছু অংশ দেরিতে ঢোকে। এই নতুন মাধ্যমে ঢুকবার সময় এক অংশ আগে ঢোকা এবং আরেক অংশ পরে ঢোকার ফলে তরঙ্গগুচ্ছের দুই পাশে চলার পথে একটু পার্থক্য সৃষ্টি হয়। একটা দিকের চেয়ে অন্য একটা দিক বেশি আগায় যায়, ফলে দুই মাধ্যমের চলার পথে সামঞ্জস্য রক্ষা করার জন্য বাধ্য হয়ে আলোকে একটা কোণে বেঁকে যেতে হয়। এখন তাহলে দেখি যে এই ঘন মাধ্যম থেকে বের হওয়ার সময় আবার কি ঘটবে। ঘন মাধ্যমে চলতে চলতে সীমানা শেষ করে আলো যখন আবার এই হালকা মাধ্যমে ঢুকতে যাবে, তখন আলো আর একবার সেই মাধ্যম চেঞ্জের পাল্লায় পড়বে। এই ওয়েভগুলার উপরের দিকটা ঠিকই ঘন মাধ্যমে চলবে, বাট এই জায়গায় পৌঁছানোর পর দেখবে যে আরে মাধ্যম আবার চেঞ্জ হয়ে গেছে, আবার সেই আগেকার মতো হালকা মাধ্যম চলে আসছে। এই দেখে খুশিতে এরা আবার আগের মতো বিরাট একটা লাফ দিয়ে দিবে। তাহলে এখানে দেখো ঠিক আগের মতো ঘটনাটাই ঘটবে, এখানে আবার জাস্ট উল্টা করে। আগের বার নিচের দিকে বেঁকে গেছিল, এইবার উপরের দিকে বেঁকে যাবে। পরের গুলা ঠিক আগের মতো এদেরকে ফলো করে বড় বড় লাফ দিয়ে চলে যাবে। তাহলে আমরা মোট বিষয়টা যদি দেখি, তাহলে দেখো আলোর গতিপথটা কিভাবে চেঞ্জ হয়েছে। ঘনমাধ্যমে ঢোকার সময় এদিকে বেঁকে গেছে, ঘনমাধ্যম থেকে বের হওয়ার সময় উল্টা দিকে বেঁকে গেছে। তাহলে আশা করি বোঝা গেল যে প্রতিসরণের সময় আলো কেন বাঁকে। এবার আসি প্রশ্নের দ্বিতীয় অংশে, যেটা তোমরা করেছিলে। আলোর ফ্রিকোয়েন্সি কম বেশি হলে, বা অন্য দিক থেকে বললে তরঙ্গ দৈর্ঘ্য কম বেশি হলে আলোর বেঁকে যাওয়ার পরিমাণ কেন চেঞ্জ হয়। আমরা আগেই বলেছি যে ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে আলোর বেঁকে যাওয়ার পরিমাণ বেড়ে যায়। কারণটা খুব সিম্পল। আলোটা প্রথমত বাঁকছে কারণ হচ্ছে ঘনমাধ্যমে ঢুকে প্রতিটা লাফ দিতে তার কষ্ট হচ্ছে। এখন আলোটার ফ্রিকোয়েন্সি যদি বেশি থাকে প্রথম থেকেই, প্রতি সেকেন্ডে তার লাফের সংখ্যা যদি অলরেডি বেশি থাকে, তাহলে এই যে এক্সট্রা লাফগুলা সে দিচ্ছে অন্যটার তুলনায়, এগুলা দিতে ওর এক্সট্রা কষ্ট হবে। যে আলোটা সেকেন্ডে 10টা লাফ দিচ্ছে তার যদি নতুন মাধ্যমে ঢুকে 1 কেজি কষ্ট হয়, তাহলে যে আলোটা সেকেন্ডে 20টা লাফ দিচ্ছিল তার কষ্টের পরিমাণ নিশ্চয়ই বেশি হবে, ডাবল না হলেও বেশি তো হবে। আর এই কষ্টের ঠেলাই তো সে বেঁকে যাচ্ছে নাকি। তাহলে আলোর ফ্রিকোয়েন্সি যত বেশি, লাফের পরিমাণ তত বেশি, লাফ দিতে মোট কষ্টের পরিমাণ তত বেশি, ফলে কষ্টের ঠেলায় আলোর বেঁকে যাওয়ার পরিমাণটাও বেশি।
তাহলে আজকে এই পর্যন্তই। আলো নিয়ে তোমাদের এমনই অস্থির সব প্রশ্নের উত্তর দিয়ে আমাদের এই সিরিজ অল অ্যাবাউট আলো প্রশ্ন করতে থাকো। পরের এপিসোড আসছে সামনে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।